আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের যে জিনিসটা পাঠদান করব সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ এবং তার সঙ্গে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ঘটনা। তা প্রথমে আমরা বলব সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। এটা যাওয়ার আগে আমরা একটু দেখিনি যে ভাবো আমাদের পরিবেশে বাতাসের মধ্যে কি জলীয় বাষ্প আছে? অর্থাৎ বাষ্প যেটা বলছি আমরা একটা উদাহরণ হিসেবে জলীয় বাষ্পের কথা বলছি, তারপর যে কোনো তরলের বাষ্প প্রশ্নে যাবো ওখানটায়। তো আমাদের বাতাসের মধ্যে বায়ুমণ্ডলে কি জলীয় বাষ্প থাকে? অবশ্যই থাকে। কী করে বুঝবো? না, একটা গ্লাস নেবে, তোমাদের এক্সপেরিমেন্ট করতে বলছি বাড়িতে। একটা গ্লাস নেবে, যদি ফ্রিজ থাকে ভালো, আর তা নাহলে একটু বরফের ব্যবস্থা করবে। সেই গ্লাসের মধ্যে বরফটাকে রেখে দেবে, দিয়ে কিছুক্ষণ পর দেখবে যে গ্লাসের গায়ে, বাইরের দিকে গায়ে বিন্দু বিন্দু জল জমা হয়েছে। বাইরের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে গ্লাসের ভিতরে বরফটা কিন্তু গলবে, গলে তরলে অর্থাৎ জলে পরিণত হবে। কিন্তু সেই জল কিন্তু গ্লাস ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাহলে গ্লাসের বাইরে যে বিন্দু বিন্দু জল জমা হলো, সেই জলটি এলো কোত্থেকে? অবশ্যই বাতাসের মধ্যে জলীয় বাষ্প ছিল। সেই জলীয় বাষ্প ওই গ্লাসের সংস্পর্শে এসে, গ্লাস তো ঠান্ডা, বরফ ঠান্ডা অবস্থায়, শীতল অবস্থায় আছে, গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলের আকার জমা হয়েছে। অর্থাৎ এই যে ঘনীভূত জলের আকার জমা হলো, কোথা থেকে এলো জলীয় বাষ্প? না, বাতাস থেকে এলো। বাতাসের জলীয় বাষ্পটা এখানে জলে পরিণত হলো। সেই যে জলে পরিণত হলো জলীয় বাষ্প, অর্থাৎ বাতাসের মধ্যে আমরা বলতে পারি যে জলীয় বাষ্প আছে। এই যে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য আমরা আর্দ্রতার কথা ব্যবহার করি। আর্দ্রতা, আর্দ্রতা, এই আর্দ্রতা দেখবে দুটো ভাগ করে, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। আমি যা বলছি ওগুলো। আর্দ্রতা মিনস বাতাসের মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি আছে, অর্থাৎ বাতাসের মধ্যে আদৌ আমি যে বলি জলীয় বাষ্প আছে। দেখবে শীতকাল এবং বর্ষাকাল যদি তুলনা করা হয়, শীতকালে একটা ভিজে জামা কাপড় মেলে দেওয়া হলো, বর্ষাকালে সেই ভিজে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। শীতকালে দেখবে বর্ষাকালের তুলনায় রোদের তাপ কম, অর্থাৎ বর্ষাকালে তুলনামূলক রোদের তাপটা বেশি থাকে, শীতকালে কম থাকে। তবুও শীতকালে সেই ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ কি? কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, ফলে সেই ভিজে জামা কাপড় থেকে তাড়াতাড়ি জল বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। অর্থাৎ যখনই ভিজে জামা কাপড় জলটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে গেল, তখনই জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও দেখবে শীতকালে আমাদের ঠোঁট ফাটে, গা হাত পা একটু অন্যরকম অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হয়। আমরা গ্রাম বাংলা ভাষায় বলি চটচড় করে, ব্যাপারটা মানে ফেটে যায়। হয়তো তেল মাখতে হয়, কখনো বডি অয়েল মাখতে হয়, ভেজলিন মাখতে হয়, বোরলিন মাখতে হয়। কারণ কি? কারণ আমাদের শরীর থেকে জল কিন্তু বাষ্পীভূত বাতাসে মিশে যায়, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম থাকার জন্য। ফলে আমাদের যখনই ঠোঁট থেকে বা হাত থেকে জল বেরিয়ে যায়, তখন হাতের চামড়া শুষ্ক হয়ে গেল, ফলে একটুখানি চাপ পেলেই সেখানে ফেটে যায়। অর্থাৎ বাতাসের মধ্যে অবশ্যই জলীয় বাষ্পের উপস্থিতি আছে। এই যে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি, এইটাকে আমরা আর্দ্রতার মাধ্যমে প্রকাশ করে থাকি। আর্দ্রতা কি? না, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি। কি করে পরিমাপ করব? না, একক আয়তনের বাতাসে কতটা পরিমাণ, মানে কতটা ভরের জলীয় বাষ্প আছে। একক আয়তনের পরিমাণ বাতাসের মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে, এইটা হচ্ছে আমাদের বাতাসে আর্দ্রতা। যেটা বললাম সেটা পরম আর্দ্রতা। অর্থাৎ দুটো কথা ভাগ করলাম, একটু আগে বললাম যেটা পরম আর্দ্রতা আর একটা আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তা পরম আর্দ্রতা কি বলছি? না, প্রতি একক আয়তনের বাতাসে মোট কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে। এবার এটা আমরা সংজ্ঞা হিসেবে বলছি, কিন্তু পরিমাপ যখন করব প্রতি ঘনমিটার আয়তনের, প্রতি ঘনমিটার মানে 1 ঘনমিটার আয়তনে কত গ্রাম জলীয় বাষ্প আছে, সেইটাকে সেই সংখ্যাটার মাধ্যমে আমরা পরম আর্দ্রতাকে প্রকাশ করে থাকি। কত গ্রাম পার ঘনমিটার। পরম আর্দ্রতার সংখ্যাটা বলবো যে এত ঘনমিটার, প্রতি ঘনমিটার আয়তনে এত গ্রাম আছে।
তাহলে এককটা কি তখন সেক্ষেত্রে পরম আর্দ্রতা এত গ্রাম পার ঘনমিটার, অর্থাৎ এখানে এককটা লিখবো সেক্ষেত্রে এত গ্রাম আছে, এত গ্রাম প্রতি ঘন মিটার। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক মানে কারো সাপেক্ষে, আপেক্ষিক কথা মানে হচ্ছে কারো সাপেক্ষে। এই যে আপেক্ষিক আর্দ্রতা বুঝতে গেলে এইবার আমাদের বুঝতে হবে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পটা কি। আমরা আর্দ্রতা যে বললাম পরম আর্দ্রতা শিখলাম, এবার আপেক্ষিক আর্দ্রতা শিখবো একটু পরে। আমরা সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প জেনে নিই, তারপর আপেক্ষিক আর্দ্রতা আমরা শিখবো। এইবার যেটা বলছে সম্পৃক্ত বাষ্প তাহলে কি, আমি লিখছি এখানে যে সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্প যা এগুলো আসবে। তা প্রথমে লিখি সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প বলতে কি বুঝি ভাবো। এবার কিন্তু জল নয়, আমি জলের ক্ষেত্রে জলীয় বাষ্প যে একটা উদাহরণ দিলাম, কিন্তু এখানে যেটা বলছি ইন জেনারেল যে কোনো তরলের বাষ্পের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য হবে। ভাবে একটা আবদ্ধ পাত্রের মধ্যে তরল পদার্থকে রাখা আছে, তাহলে তরল পদার্থ থেকে আস্তে আস্তে বাষ্পীভূত হবে, তরল বাষ্পীভূত হবে, যে ফাঁকা জায়গাটা ছিল তরলের উপরে সেই ফাঁকা জায়গায় কিন্তু ঘোরাঘুরি করবে। তা ফাঁকা জায়গায় যখন ঘোরাঘুরি করছে, অর্থাৎ যত বাষ্পীভূত হবে বাষ্পের ওই ফাঁকা জায়গায় বাষ্পের পরিমাণ বাড়বে। কিন্তু এই প্রশ্ন মনে রাখতে হবে যে ওই ফাঁকা জায়গায় বাষ্পের পরিমাণ বাড়লেও আজীবনই বেড়ে যাবে তা নয়, কিন্তু সেই ফাঁকা জায়গায় একটা বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু নির্দিষ্ট থাকবে। অর্থাৎ যখনই বাষ্প তৈরি হলো, ফাঁকা জায়গায় গেল, সেই ফাঁকা জায়গায় বাষ্পটা ঘোরাঘুরি করতে করতে পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে। পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে মানে কি, আমরা বিজ্ঞান ভাষায় পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করলো, অর্থাৎ পাত্রের দেওয়ালে একটা চাপ প্রযুক্ত হবে, সেটা হলো বাষ্প চাপ। ঠিক সেই রকম পাত্রের দেওয়ালে যখন ধাক্কা খাচ্ছে, ঠিক তেমনি ঘোরাঘুরি করতে হতে সে তরলের উপরিতলেও ধাক্কা খাবে। অর্থাৎ তরলের উপরিতল ধাক্কা খেয়ে তখন আবার সে বাষ্পীয় কণাটা আবার তরলে পরিণত তরলের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ এইভাবে একটা সার্কুলেশন চলতে থাকবে। কিন্তু এই সার্কুলেশন চলতে চলতে একটা সাম্য অবস্থার সৃষ্টি হবে। কিরকম সাম্য না, সেই সময় যে ওই সাম্য অবস্থার সৃষ্টি হয়ে যায়, সেই সময়ে ওই তরল থেকে যে পরিমাণ যতগুলো কণা বাষ্পে পরিণত হয়ে ফাঁকা জায়গায় যাবে, ঠিক সেই মুহূর্তে ওই ফাঁকা জায়গা থেকে ততগুলো বাষ্পীয় কণা আবার তরলে পরিণত তরলে মিশবে। অর্থাৎ নতুন করে আর কিন্তু বাষ্প নতুন করে সংখ্যা বা বাষ্পীয় কণার সংখ্যা কিন্তু নতুন করে বাড়বে না। অর্থাৎ যতগুলো প্রতি সময়ে মানে সময় সাপেক্ষে ভাবি বা যে কোনো মুহূর্তে বলো, যতগুলো মানে যত সংখ্যক কণা তরল থেকে বাষ্পে পরিণত হয়ে বাষ্পীয় কণায় পরিণত হলো, ঠিক সেই সময়ে ঠিক ততগুলো অন্য বাষ্পীয় কণা আবার তরলে পরিণত চলে যাবে। এই একটা সাম্য অবস্থার সৃষ্টি হবে। যখন এই ঘটনা ঘটবে তখন সেই তরলের উপরে যে বাষ্প থাকবে সেই বাষ্পটাকে বলা হবে সম্পৃক্ত বাষ্প। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পটা কি বলবো না, যে কোনো আবদ্ধ তরলের উপরিতলে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যে পরিমাণ বাষ্প থাকতে পারে, আবদ্ধ তরলের বাষ্প থাকতে পারে, ততটা পরিমাণে বাষ্প যদি উপস্থিত থাকে তাহলে বলবো সেই বাষ্পটাকে সম্পৃক্ত বাষ্প। অর্থাৎ ফাঁকা জায়গা আবদ্ধ পাত্রের মধ্যে ভিতরে ওই ফাঁকা জায়গাটাতে ম্যাক্সিমাম যতটা বাষ্প থাকতে পারে, যদি ততটা বাষ্পই থাকে তখন সেই বাষ্পটাকে বলা হবে সম্পৃক্ত বাষ্প। যদি ততটা বাষ্প না থাকে তখন সেই বাষ্পটা বলা হবে অসম্পৃক্ত বাষ্প। অর্থাৎ একটা নির্দিষ্ট যদি জায়গার কথা ভাবি, নির্দিষ্ট জায়গায় মধ্যে বা আবদ্ধ অবশ্যই হতে হবে, সেখানে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকার বারবার জলীয় বাষ্প বলছি, যতটা পরিমাণ বাষ্প থাকার কথা সেই তরলের, ততটা পরিমাণে যদি বাষ্প থাকে তাহলে সেই বাষ্পটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। যদি ততটা না থাকে তাহলে এটা অসম্পৃক্ত বাষ্প। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে উষ্ণতাটা একটা বড় ফ্যাক্টর, উষ্ণতাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ উষ্ণতার পরিবর্তন সাপেক্ষে কিন্তু এই সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উষ্ণতাতে দেখা গেল যে সেই তরলের উপরিতলের ফাঁকা জায়গাটা সম্পৃক্ত বাষ্প দ্বারা ফিল আপ হয়ে আছে। যদি ওর উষ্ণতাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই জায়গাটার বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। তো বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় তখন সেটা আবার অসম্পৃক্ত বাষ্প পরিণত হয়ে যাবে। অর্থাৎ উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে সেই যতটা বাষ্প থাকার কথা ততটা বাষ্প যদি থেকে যায় তাহলে সেটা সম্পৃক্ত বাষ্প, আর তার থেকে কম হয় অসম্পৃক্ত বাষ্প। যদি উষ্ণতা পরিবর্তন হয় আবার চেঞ্জ হয়ে যাবে।
তাহলে ওই যে পাত্রের মধ্যে যে সম্পৃক্ত বাষ্প থাকলো, সেই সম্পৃক্ত বাষ্প, আমি একটু আগে বললাম যে পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করবে, সেই চাপটাকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। অর্থাৎ সম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে সেই চাপটাকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক একইভাবে অসম্পৃক্ত বাষ্প সেই পাত্রের দেওয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেই চাপটাকে বলা হবে অসম্পৃক্ত বাষ্পচাপ। তো সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে সে সম্পৃক্ত বাষ্পচাপ, আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার? তাহলে এবার সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পের পার্থক্যটা কি বলবো? দেখো আমি পার্থ লিখছি না, আমি পয়েন্ট আপনাকে বলে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে এবং খাতাতে পরবর্তীকালে লিখে নেবে। যে সব পরমাণু বলো, এইদিকে সম্পৃক্ত বাষ্প, এইদিকে হচ্ছে সম্পৃক্ত বাষ্প, আর এইদিকে অসম্পৃক্ত বাষ্প লিখলে। তাহলে প্রথমে 1 নম্বর, এখানে 1 নম্বর সংজ্ঞা কাকে বলে, অর্থাৎ সম্পৃক্ত বাষ্প কাকে বলে, এখানে 1 নম্বর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, এটা লিখে দেবে। আমি সম্পৃক্ত সংজ্ঞা বললাম, অসম্পৃক্ত সংজ্ঞা বললাম, দুটো সংজ্ঞা কিন্তু লিখে দিই। 2 নম্বর পয়েন্টটা বলছি যে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে চাপের মান বেশি, অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ বেশি, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপ তুলনামূলক কম। কার থেকে কম? না সম্পৃক্ত বাষ্পচাপের থেকে কম। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপের মান বেশি, অসম্পৃক্ত বাষ্পচাপের মান কম। 3 নম্বর, একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পের চাপের মান নির্দিষ্ট। একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের মান নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় অসম্পৃক্ত বাষ্পচাপের মান কিন্তু নির্দিষ্ট নয়, বিভিন্ন মান হতে পারে। অর্থাৎ অসম্পৃক্ত যেমন পরিমাণ জলীয় বাষ্প থাকবে তার সেরকম চাপ আসবে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের মান নির্দিষ্ট, আর অসম্পৃক্ত বাষ্পচাপের মান কিন্তু নির্দিষ্ট নয়। আর 4 নম্বর, সম্পৃক্ত বাষ্প যদি হয় তাহলে সেই সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্রগুলো মেনে চলে না। আমরা যে বয়েলের সূত্র, চার্লস সূত্র শিখেছি, সেই গ্যাসের সূত্রগুলো সম্পৃক্ত বাষ্প মানে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্পকে গ্যাসের সূত্রগুলো মেনে চলে। অর্থাৎ সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে গ্যাসের সূত্র মানে না, আর অসম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মেনে চলে। তাহলে এই 4টে ভাষা আমরা সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্যটা জানলাম। এইবার যেটা যাচ্ছিলাম না, ছেড়ে দিলাম যেটা, যে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা কি? এই যে সম্পৃক্ত কথা শিখলাম, অর্থাৎ ভাবো একটা নির্দিষ্ট অঞ্চলের বাতাস। এবার আপেক্ষিক আর্দ্রতা মানে কি? জলীয় বাষ্প সাপেক্ষে ভাবতে হবে। আপেক্ষিক আর্দ্রতা কথাটা আসছে, আর্দ্রতা আসছে জলীয় বাষ্পের সাপেক্ষে। অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলে বাতাস নির্দিষ্ট উষ্ণতাতে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে। নির্দিষ্ট আয়তনের বায়ুমণ্ডলে বাতাস নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে। যদি ততটা পরিমাণে জলীয় বাষ্প সেই বাতাসের মধ্যে উপস্থিত থাকে, তাহলে বলবো যে সেই বাতাসটা ওই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। যদি তাতে কম থাকে তাহলে অসম্পৃক্ত অবস্থায় আছে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বাতাস সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে, ততটা পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত আছে, তা সেই বাতাসটা বলবো তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। কিন্তু যদি না থাকে তাহলে অসম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমি সংক্ষেপে লিখতে হবে। আপেক্ষিক আর্দ্রতা এটা তুলনামূলক সংজ্ঞা। কি বলবো না, কোন অঞ্চলে বাতাসের মধ্যে একক আয়তনে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইড বাই সেই উষ্ণতাতে সেই বাতাসটাকে সম্পৃক্ত করতে গেলে কতটা পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন। এই যে দুটো অনুপাত, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বাতাস উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, নির্দিষ্ট উষ্ণতা অবশ্যই লিখব, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাতাসে বা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর ডিভাইড বাই ওই একই উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত
জলীয় বাষ্পের ভর। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই একই উষ্ণতাতে ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। অর্থাৎ সোজা কথায় যে সাপোজ মনে করি একটা আমরা যে ঘরের মধ্যে ক্লাসটা করছি, এই ঘরের মধ্যে বাতাস আছে, এই বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে, ঘরের তাপমাত্রা নির্দিষ্ট। তাহলে এই ঘরের মধ্যে বাতাসটা মনে করো অসম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ যতটা সম্পৃক্ত হতে গেলে যতটা জলীয় বাষ্পের পরিমাণ থাকা প্রয়োজন ততটা নেই, তাতে কম আছে। তাহলে কতটা আছে সেটা লিখলাম উপরে, ডিভাইড বাই যদি সম্পৃক্ত হতে হয় তাহলে এই বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে হবে সেটা নিচে। এই দুটো যে অনুপাত, তুলনামূলক অনুপাত, এইটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই একই উষ্ণতায় ওই একই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। যেহেতু দেখো উপরেও জলীয় বাষ্পের ভর, নিচেও জলীয় বাষ্পের ভর, দুটো সমজাতি রাশির অনুপাত, সেখানে আপেক্ষিক আর্দ্রতা কোনো একক নেই। আমি পরম আর্দ্রতা এককটা বলেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কোনো একক থাকবে না, অর্থাৎ একটা তুলনামূলক সংখ্যা হয়। এবার আপেক্ষিক আর্দ্রতা সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করে, অর্থাৎ শতাংশ আকারে প্রকাশ করে, এত পার্সেন্ট এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ যেটা ভগ্নাংশে বেরোলো তাকে 100 দিয়ে গুণ করে দিলে একটা শতকরা অনুপাত আসবে, অর্থাৎ পার্সেন্ট আকারে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। এ দেখবে বাতাসে যে আর্দ্রতা মানটা বেশি হয়ে যায় আমাদের একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন বর্ষাকালে দেখবে যে গরম বোধ হয়, অনুভূত হয়, কিন্তু একটু অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তখন বেশি থাকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে আমাদের শরীর থেকে যে ঘামটা নির্গত হয় সেই ঘামটা কিন্তু বাষ্পীভূত হয়ে আর বাতাসে মেশার সম্ভাবনা কমে যায়। যেহেতু বাষ্পীভূত হতে পারে না ঘামটা, সেখানে আমাদের অস্বস্তি অনুভূতির সৃষ্টি হয়। আবার এই যে আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, আবহাওয়ার রিপোর্ট কিন্তু তখন বলে দেয়। অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকেও এই আপেক্ষিক আর্দ্রতার বিচারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি না আছে সেটাও ব্যাখ্যা করা হয়। আবার এই আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ হয়। বর্ষাকালে একরকম ফসলের চাষ হয়, গ্রীষ্মকালে একরকম ফসলের চাষ হয়, শীতকালে আর রকম ফসলের চাষ হয়, সব কিন্তু আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল। ওখানটায় একটা ফ্যাক্টর কাজ করে ওখানটায়। এই যে বললাম, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি হলো না নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই সেই বায়ু ওই একই উষ্ণতায় সেই আয়তনের বায়ুটাকে সম্পৃক্ত করতে কতটা জলীয় বাষ্পের পরিমাণ, এই তুলনামূলক সংখ্যাটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তাকে সাধারণত 100 দিয়ে গুণ করে শতাংশ আকারে প্রকাশ করা হয়। এরপর যেটা আসছে যে শিশিরাঙ্ক। তো আপেক্ষিক আর্দ্রতা দেখবে আবার খবর জমা করা হয়, আর আর্দ্রতা বেশি, আপেক্ষিক আর্দ্রতা এত পার্সেন্ট, এগুলো বলা হয়, তো মোটামুটি তোমরা শিখলে। এরপরে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক কি না একটা নির্দিষ্ট শিশিরযুক্ত অঙ্ক, যে সন্ধি বিচ্ছেদ করা হয় শিশির যুক্ত অঙ্ক। অর্থাৎ অঙ্ক মানে একটা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট মান, আর শিশির মানে কি যে শিশির জমে। আমরা বলি শিশির পড়ছে, শিশির কিন্তু পড়ে না। একটু ব্যাখ্যা দিলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। সেটা শিশিরাঙ্ক কি, মনে করো এই ঘরের মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে। ধরলাম যে এই ঘরে বাতাসের আজকের যে তাপমাত্রা, ধরছি আজকে তাপমাত্রা হচ্ছে আমি ধরলাম 26 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই ঘরে বাতাসের তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ঘরে বাতাসের মধ্যে ম্যাক্সিমাম আমি ধরলাম 30 একক জলীয় বাষ্প থাকতে পারে। অর্থাৎ এই ঘরের বাতাসে যদি 30 একক জলীয় বাষ্প থাকে তাহলে এই তাপমাত্রায় ঘরের বাতাসটা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে বলতে পারি। যদি 30 একক কম থাকে অসম্পৃক্ত অবস্থায় আছে। অর্থাৎ 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ঘরের বাতাসে যদি 30 একক পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে ঘরের বাতাসটা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আছে। আমি ধরলাম অসম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ এখানে 25 একক আছে। তাহলে অসম্পৃক্ত বাতাস, ঘরের বাতাস জলীয় বাষ্প অসম্পৃক্ত অবস্থায় আছে। এবার যদি এই যে 25 একক, এই 25 একক জলীয় বাষ্পের দ্বারাও ঘরের বাতাসটা সম্পৃক্ত হতে পারে, কখন? যদি উষ্ণতার মানটা কমানো হয়। আমি একটু আগেই বললাম যে উষ্ণতার মান বাড়ালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, উষ্ণতার মান কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা মানটা কমে যাবে। তাহলে তাপমাত্রা কমাচ্ছি, তাপমাত্রা কমাতে কমাতে মনে করো আমি এখানে নিলাম 23 ডিগ্রি সেন্টিগ্রেড নিলাম, তাহলে হ্যাঁ 23 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম 25 একক জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। অর্থাৎ এই ঘরে বাতাসে জলীয় বাষ্প ছিল 25 একক,
সেই 25 একর জলীয় বাষ্প যদি সম্পৃক্ত অবস্থায় আনতে হয় তাহলে উষ্ণতা কমিয়ে 23 ডিগ্রি করা হবে। তাহলে এই যে 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেলাম, এইটাই বলা হবে যে এই ঘরের বাতাসে শিশিরাঙ্ক। অর্থাৎ ঘরের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের দ্বারাই ঘরের বাতাস যে উষ্ণতায় সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হবে সেই উষ্ণতাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে গেলে যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা হবে সেই অঞ্চলের শিশিরাঙ্ক। আবার বলছি, যে কোনো নির্দিষ্ট আয়তনের বা নির্দিষ্ট অঞ্চলের বাতাস তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হতে গেলে যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা হচ্ছে সেই অঞ্চলের বাতাসের শিশিরাঙ্ক। এবার ভাবো যে 23 ডিগ্রি ঘরে 25 একর জলীয় বাষ্প আছে, যদি তাপমাত্রা কমিয়ে এটাকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, অর্থাৎ সেখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড দেখলাম ম্যাক্সিমাম হয়তো 22 একর থাকতে পারে। তাপমাত্রা কমে গেল 23 থেকে 18 ডিগ্রি, তাপমাত্রা কমে গেল, কিন্তু জলীয় বাষ্পটা কমতে পারছে, জলীয় বাষ্প 25 একরই ছিল বা 25 একরই আছে। তাপমাত্রা বেড়ে গেলে জলীয় বাষ্পটা আরো বাড়তে পারে, কিন্তু তাপমাত্রা কমে গেল আর তো বাড়তি জলীয় বাষ্প আসবে না, কিন্তু 25 একর ছিল, কিন্তু ম্যাক্সিমাম বাতাস থাকতে পারে কতটা না, এই 22 একর থাকতে পারে। তা বাকি যে 3 একর থাকলো সেই 3 একর কি করবো তখন, তারা তখন ঘনীভূত হবে, তাপের কুপরিবাহী বস্তু সংস্পর্শে এসে ঘনীভূত হবে। যেহেতু ভূপৃষ্ঠ তাড়াতাড়ি ঠান্ডা হয় রাতের দিকে, বিশেষ করে সন্ধ্যের পথে সূর্য অস্ত যাওয়ার পর ভূপৃষ্ঠ যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো ভূপৃষ্ঠ সূর্য অস্ত যাওয়ার পর তাড়াতাড়ি ঠান্ডা হয়, তার সংস্পর্শে বাতাস তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো সেই বাতাসে তাপমাত্রা কমলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, বাড়তি অতিরিক্ত জলীয় বাষ্প তখন কি হবে না, ওই ভূপৃষ্ঠের সংস্পর্শে ছোট ছোট গাছ ঘাস ছোট ছোট গাছের পাতা যে থাকবে তাদেরকে আশ্রয় করে বিন্দু বিন্দু জল হয়ে জমবে। এই যে বিন্দু বিন্দু জল হয়ে জমছে এইটাকে আমরা বিজ্ঞানের ভাষা বলি শিশির জমে, শিশির পড়ে না। আমরা তো বলি শিশির পড়ছে, কিন্তু এটা কথাটা আমার বলা ভুল। শিশির কোনো উপর থেকে নিচে থেকে পড়ে না, শিশির নিচে থেকে জমে। কাকে কেন্দ্র জমে না, তাপের কুপরিবাহী বস্তুকে আশ্রয় করে জমে। অর্থাৎ ভূপৃষ্ঠের সংস্পর্শে যেসব ছোট ছোট গাছপালা থাকে, যেহেতু ভূপৃষ্ঠের বাতাস তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেখানকার বাতাসে উপস্থিত জলীয় বাষ্প খুব তাড়াতাড়ি সম্পৃক্ত অবস্থায় চলে গেলে শিশিরাঙ্কের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলেই তখন এসে ছোট ছোট ঘাস ছোট ছোট গাছের পাতা তাকে আশ্রয় করে বিন্দু বিন্দু জল আকার জমে যায়। এই যে বিন্দু বিন্দু জল আকার জমছে এটাকে হচ্ছে শিশির। অর্থাৎ শিশির যদি জমতে হয় অবশ্যই তাপমাত্রাটাকে শিশিরাঙ্কের নিচে নামতে হবে, কারণ শিশিরাঙ্কের নিচে নামলেই বাতাসের যে জলীয় বাষ্প অতিরিক্ত জলীয় বাষ্প থাকে, 3 রকম জলীয় বাষ্প দেখালাম আমি, সেই অতিরিক্ত জলীয় বাষ্প তখন কিন্তু জমতে শুরু করবে। তা যত তাপমাত্রা কমবে তত শিশির জমার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। সেই কারণে দেখবে সন্ধ্যের দিক থেকে আস্তে আস্তে যত রাত বাড়বে তত শিশির বেশি জমবে, এবং জমতে জমতে ভোরের দিকে ম্যাক্সিমাম শিশির জমে, কারণ ভোরের দিকে তাপমাত্রাটা ম্যাক্সিমাম কমে যায়। তারপরে যেই আবার সূর্য উদয় হয়ে যায় তখন আবার পরিবেশ তাপমাত্রা বাড়তে শুরু করে, তখন সেই শিশির আবার আস্তে বাষ্পীভূত হয়ে বাতাসে মিশতে শুরু করে। সেখানে খেয়াল থাকে শরৎকালে ওই সকালবেলায়, সে আমরা ছোটবেলায় পড়েছিলাম গাছের আগায় শিশিরের রেখা ধরে, ঘাসের আগায়, অর্থাৎ ওই ঘাস ছোট পাতা তার আগে শরৎকালে দেখবে ভোরবেলার দিকে শিশিরটা কিন্তু খুব ভালো হয়ে জমে, কারণ সেই সময় রাতের তাপমাত্রাটা কমতে কমতে ভোরের তাপমাত্রাটা একবারে সর্বনিম্ন হয়ে যায়, তারপরে যে সূর্যোদয় হয় আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। এই শিশির জমার পক্ষে আর একটা কন্ডিশন মানতে হবে যে মেঘ মুক্ত আকাশ থাকলে খুব ভালো। অর্থাৎ মেঘ মুক্ত আকাশ শিশির জমার পক্ষে উপযোগী বলা হয়। মেঘ মুক্ত মানে আকাশে মেঘ থাকলে চলবে না। কেন চলবে না? কারণ আকাশে মেঘ থাকে, তা ভূপৃষ্ঠ যে তাপটা বিকিরণ করে ঠান্ডা হবে সেই তাপটা উপর দিকে উঠবে, উঠে গিয়ে ওই মেঘের ধাক্কাকে আবার ফিরে আসবে। ফিরে আসার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা মানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু কমবে না, তাপমাত্রা বেড়েই থাকে। ফলে ওই শিশিরাঙ্কের নিচে না নামলে তখন কি হবে, শিশির জমবে না। সেই কারণে দেখবে আকাশে যদি মেঘ থাকে সেদিন একটু গরম গরম মানে পরিবেশ অনুভূত হয়। আকাশে মেঘ না থাকলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, কিন্তু মেঘ থাকলে গরম পরিবেশ হয়, কারণ ভূপৃষ্ঠ যে তাপটা ছেড়ে দিচ্ছে সেই তাপটা উপরে গিয়ে মেঘ থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত চলে আসে। ফলে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস কিন্তু তুলনামূলক গরমই থেকে যায়। অর্থাৎ শিশির যদি জমতে হয় তাহলে মেঘ মুক্ত আকাশ হওয়ার প্রয়োজন। এরপর যেটা কথা তোমরা শিখবে, কুয়াশা। কুয়াশা কি?
এটাও তাই, যেটা বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ এরিয়া মনে করো, হঠাৎ করে তাপমাত্রা শিশিরাঙ্কে নিচে নেমে গেল, তাহলে অতিরিক্ত জলীয় বাষ্প কি করবো তখন? তারা ঘনীভূত হয়ে যাবে। কাকে কেন্দ্র ঘনীভূত হবে? বাতাসে সূক্ষ্ম সূক্ষ্ম ভাসমান ধূলিকণা, কার্বন কণা যেগুলো থাকবে তাদেরকে আশ্রয় করে তারা তখন ঘনীভূত হবে, জল আকার জমে যাবে, দিয়ে তাদের সঙ্গে ভেসে 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 বেড়াবে। সেইটাকে আমরা এক কথায় বলি কুয়াশা। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বাতাসের তাপমাত্রা হঠাৎ করে যে শিশিরাঙ্কের নিচে নেমে যায়, শিশিরাঙ্কের নিচে নেমে গেলেই তখন অতিরিক্ত জলীয় বাষ্প ওই বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণা প্রভৃতিকে আশ্রয় করে ঘনীভূত জলকণায় পরিণত হয়, দিয়ে তাদের সঙ্গে ভেসে ভেসে বেড়ায়। এইটাকে আমরা এক কথায় বলি কুয়াশা। এই কুয়াশা আর কুহেলিকা ব্যাপারটা একই, জলস্তরের উপরে, জলাশয়ের উপরে যে কুয়াশা হয় সেটাকে আমরা বলি কুহেলিকা। আর এমনি সাধারণত বায়ু স্থলভাগের উপরে যে কুয়াশা হয় সেটাকে আমরা কুয়াশাই বলি। শিল্পাঞ্চলে এই ধুলোবালি, কয়লা, কার্বন কণা এগুলো পরিমাণ বেশি থাকে বলে ওই শিল্পাঞ্চলে প্রায় কুয়াশা হয়। দেখো আমাদের এরিয়া তো হয়তো শীতের সময় বেশ ভালো কুয়াশা হচ্ছে, যত বেলা বাড়ে আস্তে আস্তে কুয়াশাটা অদৃশ্য হয়ে যায়। কেন হয়? কারণ যত বেলা বাড়ে তত পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকে। পরিবেশের তাপমাত্রা বাড়লে কি হবে? বায়ুমণ্ডলে ওই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। যে জলীয় বাষ্পগুলো ঘনীভূত ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ভেসে বেড়াচ্ছিল তারা আবার জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাবে। যত বাতাসে মিশবে জলীয় বাষ্প হয়ে তত বাতাস থেকে ওই জলকণাগুলো হারিয়ে যাবে। অর্থাৎ কুয়াশা তখন আস্তে আস্তে হালকা হতে ফেড হতে একদম পরিষ্কার আকাশ, মানে পরিষ্কার পরিবেশ চলে আসবে ওখানে। যত বেলা বাড়বে তত কুয়াশা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তাহলে এটা বলা হলো যে শিশির এবং কুয়াশার ব্যাপারটা হলো। এরপর যেটা আছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ব্যতিক্রান্ত কি পরে বলছি, আগে প্রসারণ শিখি। জলের প্রসারণ মনে করো, জলের প্রসারণ মানে কি? আয়তনের প্রসারণ। অর্থাৎ আমরা দেখেছি ঠিক তাপচাপের প্রথম দিকে পড়ার সময় যে তরল পদার্থ যে তাপ দেওয়া হয় বাইরে থেকে, তরল পদার্থ আয়তনে বাড়ে। অধিকাংশ তরল পদার্থই আয়তনে ওই তাপমাত্রা যত বাড়বে আয়তনে তত বাড়বে, তাপমাত্রা কমলে আয়তনে কমবে। একমাত্র জলের ক্ষেত্রে ব্যতিক্রম। এই জলের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে বলে ব্যতিক্রান্ত কথাটা আসে। কিরকম ব্যতিক্রম? মনে করো জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি প্লট করি, এইদিকে উষ্ণতাকে প্লট করছি, মনে করো এইদিকে আমি উষ্ণতাকে প্লট করলাম, এইদিকে আয়তনকে প্লট করছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখন তাহলে একটা নির্দিষ্ট আয়তন ছিল, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তখন একটা আয়তন ছিল, 2 ডিগ্রি সেন্টিগ্রেড একটা আয়তন, 3 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো ভাগ করছি মনে করো। অর্থাৎ যত 0 থেকে আস্তে আস্তে আমি 1, 2, 3, 4 এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালাম মনে করো। এমনি নর্মালি বেশিরভাগ তরলের ক্ষেত্রে, জল ছাড়া বাকি তরলের ক্ষেত্রে বলি যত তাপমাত্রা বাড়বে আয়তন তত বাড়ে। কি জলের ক্ষেত্রে ব্যতিক্রম যে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন কমছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তনটা কমবে, তারপর যত উষ্ণতা বাড়বে তত আস্তে আস্তে আয়তন আবার বাড়তে থাকবে। অর্থাৎ জল ছাড়া বাকি তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে ব্যতিক্রম একমাত্র যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি উষ্ণতা বাড়ানো হয় জলের আয়তন আস্তে আস্তে কমবে, তারপরে যদি উষ্ণতা বাড়ানো হয় তখন আয়তন আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই তাপমাত্রাতে জলের আয়তনটা হবে সর্বনিম্ন। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তন হবে সর্বনিম্ন। এবার যদি ঘনত্ব সাপেক্ষে প্লট করি উষ্ণতা, এদিকে উষ্ণতাকে প্লট করছি মনে করো, এদিকে হচ্ছে ঘনত্ব, এই 1, 2, 3, 4, 5, 6, 7 প্লট মনে করো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি আয়তন যত কমবে ঘনত্ব তত কি আস্তে বাড়বে। আর আমরা জানি ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। ভরের মানে নির্দিষ্ট, ভরের মানে পাল্টাচ্ছে না, কিন্তু আয়তন আস্তে আস্তে কমছে, তাহলে নিচের অংশটা কমছে, তো ভগ্নাংশ মানে কি তত বাড়বে। অর্থাৎ এইখান থেকে এই 4 ডিগ্রি ঘনত্বটা ম্যাক্সিমাম হবে, আবার ঘনত্ব বাড়ছে, ঘনত্ব আবার কমতে লাগবে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্বটা সর্বাধিক হবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের আয়তনটা সর্বনিম্ন, সেই জন্য ঘনত্বটাও সর্বাধিক, কারণ হচ্ছে ঘনত্ব ভর ভাজিত আয়তন।
তাহলে এই যে বললাম জল ব্যতীত বাকি তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, কি জলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন কমছে। এই যে ব্যতিক্রম ধর্ম, ব্যতিক্রমী ধর্ম, এই ব্যতিক্রমী ধর্মের জন্য এই জলের প্রসারণটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ অর্থাৎ একটু ব্যতিক্রমী ধর্ম অন্যান্য তরল থেকে। এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, তারপরে কি আমি বললাম কি 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্বটাও সর্বাধিক, অর্থাৎ জলটা বেশি ভারী হবে 4 ডিগ্রি তাপমাত্রায়। এর যে ব্যবহারিক সুবিধা সেটা কি, শীত প্রধান দেশ মনে করো যেখানকার পরিবেশের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যায়। শীত প্রধান দেশে পরিবেশের তাপমাত্রা হয়তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে নেমে যায়। তাহলে যে জলাশয়গুলো থাকবে সব জমে জলের জল সব জমে বরফ হয়ে যাবে। জল যখনই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে তখন জমতে বরফ হতে শুরু করবে। তাপমাত্রা তার থেকেও কমে যায়, তা সব জল তো জমে বরফ হয়ে গেল। তা সেই জলাশয়ের মধ্যে যেসব প্রাণীরা বেঁচে ছিল জলের মধ্যে তারা তো মরে যাবে, কিন্তু তারা মরে না। কেন মরে না? কারণ দেখো এইটা মনে করে জলাশয়, জলাশয় এই জলের উপরিতলে যে জলটা আছে মনে করো সে পরিবেশ সংস্পর্শে এলো, পরিবেশ তাপমাত্রা ধরলাম আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে গেছে, অর্থাৎ আমি ধরছি উদাহরণ হিসাবে যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে গেছে, ধরে নিলাম আমি। তাহলে এই যে উপরে যে জলের উপরিতল সে এই তাপমাত্রা সংস্পর্শ থাকার ফলে এ কি হবে, জমে বরফে পরিণত হবে। প্রথমে বরফে পরিণত হবে, তাপমাত্রা কমছে, তাপমাত্রা একবারই তো -5 ডিগ্রি হবে না, তা ছিল কি তাপমাত্রা কমতে 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 আসছে, যখনই কমবে জলের তাপমাত্রা কমবে কমতে কমতে কমবে 4 ডিগ্রি কমে চলে আসছে। 4 ডিগ্রি কমে যখন চলে এলো হয়তো 3 ডিগ্রি, 4 ডিগ্রি কি বললাম ঘনত্ব সর্বাধিক হবে। তা ছিল মনে করো আমি প্রথমে 5 ডিগ্রি বলছিলাম, প্রথম মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ছিল, হঠাৎ তো 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রি কমছে মনে করো। তা 10 ডিগ্রি কমতে কমতে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের চলে এলো, যত তাপমাত্রা কমবে ঘনত্ব তত তাপমাত্রা আস্তে কমছে, কমতে কমতে 4 ডিগ্রি এলো, ঘনত্বটা ম্যাক্সিমাম হলো। ম্যাক্সিমাম কি হবে, জলটা ভারী হয়ে সেই জল তখন আস্তে আস্তে নিচে চলে আসবে। অর্থাৎ জল উপরি জল যত ঠান্ডা হবে তত সে ভারী হবে তুলনামূলকভাবে অন্যান্য অপেক্ষিত বেশি তাপমাত্রা জলের থেকে। তখন কি হবে আস্তে আস্তে, মানে আমি একটু ছবিটা আমি আরেকবার আঁকি তাহলে আপনারা বোঝাতে পারবো। এইটা ছিল ঘনত্বের গ্রাফটা, এইটা ম্যাক্সিমাম ঘনত্ব ছিল কত তাপমাত্রায়, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাতে বেশি তাতে বেশি তাতে বেশি, এটা কম কম কম। আচ্ছা মনে করো তাহলে দেখো এই তাপমাত্রার ঘনত্ব হচ্ছে এইটা, এই তাপমাত্রার ঘনত্ব এইটা। তাহলে যখন এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রায় কমছে তো ঘনত্ব এখান থেকে এত বাড়ছে। অর্থাৎ যত জলের তাপমাত্রায় এই জল 10 ডিগ্রিতে কমতে কমতে 4 ডিগ্রি আসবে, তো 10-এর পর 9, 8, 7, 6, 5 কমতে 4 আসছে, ততই ঘনত্বের মান আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ উপরের জলে যত ঠান্ডা হবে সে তত তুলনামূলকভাবে ভারী হবে, ফলে সে ঠান্ডা জলটা কি হবে উপরে জলাশয়ের তলদেশে চলে আসবে। এবার জলাশয়ের তলদেশে যে জল ছিল সে তো অপরিত উষ্ণ জল ছিল, কারণ সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের আগে তো হয়ে আছে, সেই জল হালকা তুলনামূলক বলে উপর দিকে উঠে যাবে। জলের মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হবে, অর্থাৎ জল ঠান্ডা হবে সেই জল নিচে আসবে, নিচের তুলনামূলক একটু উষ্ণ জল অর্থাৎ কম ঘনত্বের জল সেখানে আস্তে আস্তে উপর দিকে উঠবে, সেও ঠান্ডা হলো সেও আবার নামবে, আবার খানিক জল উপরে উঠবে। এমনি করতে করতে দেখা গেল যে কোনো একটা সময় এসে এই নিচের জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, কারণ উপরে ঠান্ডা জল নিচে নামছে, আবার গরম জল উপরে উঠছে, ঠান্ডা জল নামছে, গরম জল উঠছে, এমনি করতে করতে দেখা গেল যে জলাশয়ের নিচের তাপমাত্রা কোনো একটা মুহূর্তে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তা 4 ডিগ্রি কি ঘনত্ব ম্যাক্সিমাম, মানে জল সর্বাধিক ভারী বলে মনে হবে। তা যদি ভারী হয় সে তার উপর দিকে উঠতে পারবে না, ফলে উপরে জল নিচে নামতে পারছে না। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড জল যখন হয়ে গেল সেই জল কিন্তু নিচেতে স্থির হয়ে গেল, সে আর অপেক্ষাকৃত অন্যান্য মানে যে তাপমাত্রার জল আছে তাদের থেকে তুলনামূলক ভারী বলে সে আর উপরে উঠতে চাইছে না বা পারলো না, নিচেই থেকে গেল। তাহলে এই জল আর কিন্তু উপরে জলাশয়ের তাপমাত্রা কিন্তু আর এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এই জল কিন্তু নিচে নামতে পারছে না। তখন কি হবে, এই জলের তাপমাত্রা আস্তে কমতে 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 -5-এ চলে এলো, ধরলাম পরিবেশ তাপমাত্রা সংস্পর্শে চলে এলো। যেই মানে 0-তে চলে আসবে তখন তো বরফ জমতে শুরু করলো, বরফ হয়ে গেল, তাপমাত্রা আরো কমছে, আরো একটুখানি বরফ হলো ধরলাম। কিন্তু এমনি করতে করতে যে জল এখানে যে জল বা বরফ হতে চাইবে, কারণ এর সমস্ত যে জল থাকবে সেও ঠান্ডা হবে এবং সেও বরফ হতে চাইবে।
তা জল যদি জমে বরফ হতে হয় তাকে তো লীন তাপ ত্যাগ করতে হবে। তা যে তাপটা ত্যাগ করবে সেই তাপটা কি হবে, এই বরফ ভেদ করে পরিবেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বরফ তাপের কুপরিবাহী, অর্থাৎ বরফ ভেদ করে সেই তাপ কিন্তু পরিবেশে আর যেতে পারবে না। তাহলে কি হবে, এই জল যদি তাপটা ত্যাগ করতে না পারে, না ছাড়তে পারে, তাহলে জমে বরফ হতে পারছে না। যদি মনে হয় কিছু পরিমাণ তাপ ছেড়ে দিল, অর্থাৎ কুপরিবাহী, একবারে অপরিবাহী তো নয়, কিছুটা তাপ হতে বেরিয়ে গেল, ফলে হয়তো এই থিকনেসটা, উপরে তাহলে বরফের থিকনেসটা আর একটু বাড়লো, অর্থাৎ উপরে বরফের থিকনেস বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বরফ জমার পর আর কিন্তু বরফে পরিণত হতে পারবে না, কারণ যে তাপটা ত্যাগ করবে সেই তাপে বরফের স্তর ভেদ করে হয়তো বাইরে নিতে পারছে না, এই জলের মধ্যেই ঘোরাঘুরি করবে। অর্থাৎ এই জলের তাপমাত্রা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে গেল। তা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তো জল, সেটা বরফ হতে পারছে না। ফলে উপরে দেখা গেল যে জলাশয়ের উপরে বরফের স্তর জমা হয়ে গেছে, পুরো বরফে ঢেকে গেছে জলাশয়টা, এর নিচে কিন্তু জল আছে, সেই জলে সেই জলচর প্রাণীরা কিন্তু দিব্যি বেঁচে থাকবে। যখন পরিবেশ তাপমাত্রা বাড়তে শুরু করবে, আবার উপরে বরফটা গলে যাবে, আবার জলাশয় আকার ধারণ করবে। এই জলাশয় উপরটা শীতকালে যখন দেখবা তাপমাত্রা কমে গেছে, জলাশয় উপরে পুরো বরফে আবৃত হয়ে গেছে, মানে এই নয় যে গোটা জলাশয়টা বরফ হয়ে গেছে, তা হবে না, কারণ সেই বরফের নিচে কিন্তু